বন্ধুরা, আবারও তোমাদের সবাইকে নমস্কার জানাই ইউটিউব চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামে। বন্ধুরা, তোমরা জানো আমরা তোমাদেরকে প্রতিনিয়ত তোমাদের এক্সামকে কভার করার জন্য প্রতিনিয়ত তোমাদেরকে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং ত্রিপুরা জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে ক্লাস দিয়ে আসছি। তো আজকে আবারও তোমাদের সামনে আমরা ইন্ডিয়ান হিস্ট্রির উপরে ইন্ডিয়ান হিস্ট্রি পার্ট 11 ক্লাস নিয়ে চলে এসেছি। এর পূর্বে আমরা তোমাদের জন্য হিস্ট্রি আরও 10টি ক্লাস করে নিয়েছি। আমরা তোমাদের জন্য হিস্ট্রি 1000 সিরিজ নিয়ে আসছি। তো প্রত্যেক দিন এইভাবে আমরা পার্ট 10 পর্যন্ত করে নিয়েছি। আজকে আবার পার্ট 11 নিয়ে তোমাদের সামনে আমরা চলে এসেছি। তো বন্ধুরা, আমাদের টার্গেট যে তোমাদের এক্সামের যে প্রিপারেশন এবং এক্সামের যে সিলেবাস, সেই সিলেবাসকে খুব দ্রুত কমপ্লিট করে দেওয়া। তো তাই তোমরা যখন আমাদের ক্লাসে আসবে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের মূল্যবান কমেন্ট, লাইক এবং শেয়ার করবে যাতে করে অন্যরাও হেল্পফুল হয়। তাহলে চলো আজকের ক্লাস আমরা শুরু করি। তো বন্ধুরা, এর পাশাপাশি তোমরা অবশ্যই অবগত আছো যে আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমাদের ক্লাসের প্রত্যেকটি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করে থাকি। তোমরা যারা আগে থেকে আমাদের সাথে আছো তোমরা অবশ্যই জয়েন করে নিয়েছো এবং এখন যারা জয়েন করবে তো তোমরা অবশ্যই নিচে দেওয়া লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমরা ইজিলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। তাহলে তোমরা আমাদের পূর্বের দেওয়া প্রত্যেকটি পিডিএফ পেয়ে যাবে এবং পূর্বের প্রত্যেকটি ক্লাসও তোমরা এখান থেকে করে নিতে পারবে এবং আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্টে পূর্বের প্রত্যেকটি ক্লাস দেওয়া আছে। Friends, if you not subscribe our channel, do subscribe and press the bell icon for regular update and don't forget to like and share. তাহলে চলো বন্ধুরা, আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং লিডার ইজ নট কারেক্টলি ম্যাচড উইথ দেয়ার অ্যাসোসিয়েশন, পার্টি, বুকস অর নিউজ পেপার। বলছে নিচের কোন নেতার সাথে বা তাদের সমিতির সাথে, তাদের বইয়ের সাথে, সংবাদপত্রের সাথে সঠিকভাবে মিল নেই। নিচের কোনটি মিল নেই এই কথা আমাদেরকে বলছে। তাহলে এখানে কোনটি মিল নেই সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা, তাহলে এখানে অপশান এতে বলছে দেবেন্দ্রনাথ টেগোর ইয়ং ইন্ডিয়া। তো বন্ধুরা, আমরা জানি যে দেবেন্দ্রনাথ টেগোর ইয়ং ইন্ডিয়া পত্রিকা সম্পাদনা করেছিলেন। অপশান বিতে বলছে দেবেন্দ্রনাথ টেগোর তত্ত্ববোধিনী পত্রিকা। অপশান সিতে বলছে মহাত্মা গান্ধী গীতাঞ্জলি। তো বন্ধুরা, অবশ্যই তোমরা বুঝে নিয়েছো আনসার কোনটি হবে। মহাত্মা গান্ধী গীতাঞ্জলি রচনা করেনি। গীতাঞ্জলি রচনা করেছিলেন কে? গীতাঞ্জলি রচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বন্ধুরা, আর দেরি করে সময় নষ্ট করে লাভ নেই, আমরা আনসারটা করে নিই। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তাহলে মহাত্মা গান্ধী ইজ দ্য রাইট আনসার। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি। দেখো, এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান 2 বলছে হু অ্যামং দ্য ফলোয়িং লিডার ড্রজ হিজ ইন্সপিরেশন ফ্রম এম.কে. গান্ধী। নিচের কোন নেতা মহাত্মা গান্ধীর কাছ থেকে তার অনুপ্রেরণা নিয়েছেন, অর্থাৎ মহাত্মা গান্ধীকে তার গুরু বা তার ইন্সপিরেশন ভেবে নিয়েছেন। এভাবে সে কাজও করেছেন ভারতবর্ষের মধ্যে এবং স্বাধীনতা আন্দোলনের সময় ওই নেতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাহলে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা? অপশান এতে বলছে জওহরলাল নেহেরু। অপশান বিতে বলছে জয়প্রকাশ নারায়ণ। অপশান সিতে বলছে খান আব্দুল গফর খান। অপশান ডিতে বলছে সুভাষ চন্দ্র বোস। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে সঠিক উত্তর হবে অপশান সি, খান আব্দুল গফর খান, যিনি সীমান্ত গান্ধী নামেও পরিচিত। যখন ভারতবর্ষের স্বাধীনতা আমরা পেয়ে যাই তখনই পূর্ব দিকে, ভারতের পূর্ব অংশে এবং ভারতের পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে খুবই একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ওই সময় ভারতের উত্তর পশ্চিম দিক এবং ভারতের পূর্ব দিকে যে হিন্দুরা বাস করত তারা, এবং এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষও অনেক অংশেই বাস করত। তো তাদের মধ্যে একটা বিরোধ দেখা দিয়েছিল যে তারা কোথায় যাবে, পাকিস্তানে যাবে নাকি ভারতবর্ষে থাকবে। তো ওই উত্তর পশ্চিম প্রান্তে যারা ছিল, ওই উত্তর পশ্চিম প্রান্তে মানুষদেরকে খান আব্দুল গফর খান অনেকটা বোঝানোর চেষ্টা করেছিলেন, ওইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ওইখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। তাই ওনাকে ওই অঞ্চলে সীমান্ত গান্ধী উনি পরিচিত, এই জন্যই উনি সীমান্ত গান্ধী নামে পরিচিত। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই।
তো বন্ধুরা কোশ্চেন নাম্বার 3 তে বলছে গজনি ওয়াজ এ স্মল প্রিন্সিপালিটি ইন, অর্থাৎ গজনি একটি ছোট্ট রাজ্য ছিল। তো এই গজনি নামে যে ছোট্ট রাজ্যটি ছিল এটি কোথায় ছিল? অপশন এতে বলছে মঙ্গোলিয়া, অপশন বিতে বলছে তুর্কি, অপশন সিতে বলছে পার্সিয়া, অপশন ডিতে বলছে আফগানিস্তান। তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে আফগানিস্তান, মানে অপশন ডি হবে সঠিক উত্তর। গজনি আফগানিস্তান একটি ক্ষুদ্র রাজ্য ছিল। একাদশ শতাব্দীর প্রথম দিকেই এই গজনি পারস্য যে ছিল ওইখানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র হিসেবে মোটামুটি মর্যাদা পেয়েছিল। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন ডি। তো বন্ধুরা আমরা কোশ্চেন নাম্বার 4 এ চলে এসেছি। দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষাতেও এভাবে কোশ্চেন আসতে পারে, তাই আমরা তোমাদের জন্য সহজ এবং জটিল, এক্সাম হলে সহজ কোশ্চেন যেমন আসে কঠিন কোশ্চেনও আসে, মানে একটু ঘুরিয়ে ফিরে ওরা প্রশ্ন করবেই, তো সেইভাবে আমাদের প্রিপারেশনও করে নিতে হবে। তাহলে দেখো আমরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, খুবই মনোযোগ সহকারে দেখবে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রিজন কম্পেল দ্য লিডার্স অফ মুসলিম লীগ টু এন্টার ইন দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ নিম্নলিখিত কোন কারণে মুসলিম লীগের নেতারা অন্তর্বর্তীকালীন সরকারে প্রবেশ করতে বাধ্য করলো, অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হয়েছিল অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট, ওই সময় মুসলিম যারা ছিল লিডাররা, নেতারা, ওরা ওই সরকারে প্রবেশ করতে তারা চেষ্টা করেছিল এবং প্রবেশ করেছিল। তো কেন? এখানে অপশন এতে বলছে দ্য কংগ্রেস accepted their demand that it would not nominate a non-Muslim league Muslim to the interim government, অর্থাৎ কংগ্রেস তাদের দাবি মেনে নিয়েছিল, অর্থাৎ কংগ্রেস মুসলিম লীগের দাবি মেনে নিয়েছিল যে এটি অন্তর্বর্তী সরকারের কাছে কোনো অমুসলিম লীগ মুসলিমকে মনোনীত করবে না। তো অবশ্যই এটা হবে না বন্ধুরা। অপশন বিতে বলছে যে দ্য ভাইসরয় accepted its stand that it would not join the constituent assembly, ভাইসরয় তার অবস্থান গ্রহণ করেছিলেন যে এটি গণপরিষদে যোগদান করবেন না, অর্থাৎ ভাইসরয় বলেছিল যে গণপরিষদে যোগদান করবেন না। তো এটাও সঠিক উত্তর হবে না। এই যে মুসলিম লীগ যে নেতারা ছিল ওরা অন্তর্বর্তীকালীন সরকারে কেন প্রবেশ করতে চেয়েছিল, তাদের উদ্দেশ্য কী ছিল, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এখান থেকে। তো অপশন সিতে বলছে দ্য ভাইসরয় হ্যাড অ্যাকসেপ্টেড ইটস স্ট্যান্ড দ্যাট ইট উড নট টেক স্টেপস টু রিজেন্ট দ্য লিগ কাউন্সিল রেজলিউশন অফ জুলাই 29, অর্থাৎ ভাইসরয় তার অবস্থান গ্রহণ করেছিল 19শে জুলাই লিগ কাউন্সিলের রেজলিউশনে বাতিল করতে পদক্ষেপ গ্রহণ করবে না। ভাইসরয় এরকম কথা এরকম কথা তারা বলেনি, ভাইসরয় এরকম কথা বলেনি। অপশন ডিতে বলছে দ্য মুসলিম লীগ ওয়ান্টেড টু গেট এ ফুট হোল্ড টু ফাইট ফর দ্য চেরিস্ট গোল অফ পাকিস্তান, মুসলিম লীগ পাকিস্তান রাষ্ট্র আলাদাভাবে পাওয়ার জন্য লড়াই, তারা এটাই ছিল তাদের মেইন উদ্দেশ্য, যে তারা আলাদা পাকিস্তান নামে তারা আলাদা রাষ্ট্র চাইছিল। মুসলিমরা তারা কি চাইছিল? তারা আমরা জানি যে মুসলিমরা আলাদাভাবে রাষ্ট্র চাইছিল, ঠিক আছে। তো তাহলে বন্ধুরা এই কোশ্চেনের সঠিক উত্তরটি হবে অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অপশন ডি কি হবে? অপশন ডি হবে রাইট আনসার বন্ধুরা। অপশন ডি কি হবে? অপশন ডি হবে রাইট আনসার। তো এখানে একটু এরর হচ্ছে, এটা তোমরা একটু করে নেবে। তো এখানে দেখো অপশন ডি হবে সঠিক উত্তর। তাহলে আমরা এখন অপশন ডি কে ফিল করে দিই। এখানে একটু প্রবলেম হয়েছে বন্ধুরা, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। অপশন ডি হবে সঠিক উত্তর। অপশন ডি, ইয়েস, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। তো কোশ্চেন নাম্বার 5 বলছে হু ওয়াজ দ্য অথর অফ কিতাবুল হিন্দ, কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা কে? অপশন এতে বলছে আবু সাইদ, অপশন বিতে বলছে আবুল ফজল, অপশন সিতে বলছে ফিরদৌসি এন্ড অপশন ডিতে বলছে আল বিরুনি। তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন ডি আল বিরুনি। কিতাবুল হিন্দ যে গ্রন্থটি উনি রচনা করেছিলেন, আল বিরুনি রচনা করেছিলেন। কোশ্চেন নাম্বার 6 হু অ্যামং দ্য ফলোয়িং লিডার মেড দ্য ফেমাস অবজেক্টিভস রেজলিউশন ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, নিম্নলিখিত নেতাদের মধ্যে কে গণপরিষদে বিখ্যাত উদ্দেশ্য নিয়ে রেজলিউশন করেছিলেন বা এনেছিলেন? তো অপশন এতে বলছে বল্লভভাই প্যাটেল, অপশন বিতে বলছে শ্রী রাজা গোপালাচারী, অপশন সিতে বলছে জওহরলাল নেহরু এন্ড অপশন ডিতে কি বলছে ডক্টর জন মাথাই। তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে? কোশ্চেন নাম্বার 6
তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে জওহরলাল নেহেরু, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। জওহরলাল নেহেরু এই রেজলিউশন এনেছিলেন, রেজলিউশনের কথা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে উনি এনেছিলেন। কবে এনেছিলেন? ডিসেম্বর 13, 1946, অর্থাৎ 1946 সালের 13ই ডিসেম্বর, 1946 সালের 13ই ডিসেম্বর তিনি এই প্রস্তাবটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে এনেছিলেন। তো বন্ধুরা আমরা নেক্সট কোশ্চেন চলে এসেছি। বলছে হু ইজ নোন অ্যাজ আ স্লেভ অফ এ স্লেভ, কে দাসেরও দাস নামে পরিচিত, একটি দাসের দাস, অর্থাৎ একটি দাস অন্য একটি দাস এনেছিলেন। তো আমরা জানি যে কুতুবউদ্দিন আইবক নিজেই দাস ছিলেন এবং ওনার পরে কে দিল্লি সুলতানে যে শাসন ব্যবস্থা উনি গ্রহণ করেছিলেন, আমরা জানি যে ইলতুৎমিশ কুতুবউদ্দিন আইবকের পরে কিন্তু গ্রহণ করেছিলেন। তাহলে বন্ধুরা এখানে আর দেখার দরকার নেই, এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি। ইলতুৎমিশকে কি বলা হয়? ইলতুৎমিশকে স্লেভ অফ স্লেভ বলা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং লিডার ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার অফ দ্য মুসলিম লীগ? বলছে হুইচ অফ দ্য ফলোয়িং লিডার ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার অফ মুসলিম লীগ, অর্থাৎ মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য কে ছিলেন, অর্থাৎ মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে চারটি অপশনের মধ্যে কে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশন এতে বলছে মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন বিতে বলছে শওকত আলী, অপশন সিতে বলছে নবাব সালিমুল্লাহ, এর অপশন ডিতে বলছে আগা খান। তো বন্ধুরা আমরা সবাই অবগত আছি যে নবাব সালিমুল্লাহ হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি হবে রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। বন্ধুরা কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিলেটস দ্য দাদাভাই নওরোজি's ডেফিনেশন অফ ড্রেইন অফ ওয়েলথ? দাদাভাই নওরোজির ড্রেইন অফ ওয়েলথ যে সংজ্ঞা দিয়েছিলেন, ওই সংজ্ঞা অনুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক? অপশন এতে বলছে দোজ রিসোর্সেস অফ দ্য কান্ট্রি ওয়ার বিং ইউটিলাইজড ইন দ্য ইন্টারেস্ট অফ ব্রিটেন। বলছে দেশের সম্পদগুলি ব্রিটেনের স্বার্থে ব্যবহার করা হচ্ছিল। উনি এই কথাটি কিন্তু তার এই যে ড্রেইন অফ ওয়েলথ এখানে বলেননি। তাহলে কি হবে? অপশন বি দেখি এখন আমরা, দ্যাট এ পার্ট অফ ইন্ডিয়াস ন্যাশনাল ওয়েলথ or total annual product was being exported to Britain for which India got no material return। এখানে বলা হচ্ছে যে ভারতের জাতীয় সম্পদ বা মোট যে বার্ষিক পণ্য এর একটি অংশ ব্রিটেন কি করতো? রপ্তানি করতো, অর্থাৎ ব্রিটেন নিয়ে যেত। তো যার জন্য ভারত কোনো বৈকল্পিক রিটার্ন পেল না, অর্থাৎ ভারত কিন্তু তার পরিবর্তে ব্রিটেন থেকে কিছু পায়নি, ব্রিটেন ভারত থেকে নিয়ে যেত। তার জন্য উনি এই যে ওয়েলথ অর্থাৎ সম্পত্তি, আমরা বুঝি যে সম্পদকে ওয়েলথ বলি আমরা, তো এখানেও বলা হয়েছে যে দ্যাট পার্ট অফ ইন্ডিয়াস ন্যাশনাল ওয়েলথ, অর্থাৎ জাতীয় সম্পত্তি, অর্থাৎ ভারতের জাতীয় সম্পদ কিন্তু ব্রিটেন ওই সময় নিয়ে যেত। তো এর পরবর্তীতে আমরা ভারতীয়রা কিন্তু ওইখান থেকে কিছুই আনতাম না, বা ব্রিটিশ সরকারও কিন্তু তাদের দেশ থেকে আমাদের জন্য সেরকম বৈকল্পিক রিটার্ন আনতো না। তাহলে উনি অর্থাৎ দাদাভাই নওরোজি তার গ্রন্থের মধ্যে এই কথাটি বলেছিলেন যে অপশন বির কথাই বলেছিলেন, অর্থাৎ অপশন বি হবে তাহলে সঠিক উত্তর। এন্ড অপশন সি আমরা দেখে নিই তবুও। এখানে বলছে দ্যাট দ্য ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওয়ার বিং গিভেন অ্যান অপরচুনিটি টু ইনভেস্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ যে ব্রিটিশ শিল্পপতিদের সাম্রাজ্য শক্তি সুরক্ষার অধীনে ভারতে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছিল। হ্যাঁ, অবশ্যই ভারতের মধ্যে ব্রিটিশ যে শিল্পপতিরা ছিল তারা ব্যবসা করতে পারতো এবং করতো। তো এটার সাথে কিন্তু ওই দাদাভাই নওরোজির যে ডেফিনেশন বা এই যে ড্রেইন অফ ওয়েলথের কথা, যে ড্রেইন অফ ওয়েলথ নামে যে সংজ্ঞা উনি দিয়েছিলেন, ওইখানে কিন্তু এই কথাটি উনি বলেননি। অপশন ডি বলছে দ্যাট দ্য ব্রিটিশ গুডস আর ওয়ার বিং ইম্পোর্টেড ইনটু দ্য কান্ট্রি মেকিং ইট পুরার ডে বাই ডে, অর্থাৎ বলছে যে একের পর এক এই যে ব্রিটিশরা আমাদের দেশ থেকে একের পর এক কি আমাদের পণ্যগুলা নিয়ে ওই দেশে নিয়ে যেত, তো আমরা দিনের পর দিন আরো কি হচ্ছি, আরো ডে বাই ডে পুরার অর্থাৎ গরিব হচ্ছি। এটা কিন্তু উনি বলেননি, উনি উনার এই যে ড্রেইন অফ ওয়েলথ এখানে বলেননি, হয়তো বা অন্য ক্ষেত্রে বলতে পারে, বাট আমরা এখানে এই কোশ্চেনের মধ্যে ড্রেইন অফ ওয়েলথের সম্পর্কে আমরা জানতে হবে। তাহলে এখানে এই যে ওয়েলথ, ন্যাশনাল ওয়েলথের কথা কিন্তু অপশন বিতেই বলছে, তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট সুলতান অফ দিল্লি
টু ইস্যু রেগুলার কারেন্সি অ্যান্ড টু ডিক্লেয়ার দিল্লি অ্যাজ দ্য ক্যাপিটাল অফ হিস এম্পায়ার। অর্থাৎ দিল্লির কোন সুলতান প্রথম নিয়মিত মুদ্রা জারি করেন এবং দিল্লিকে রাজধানী হিসেবে ঘোষণা করেন কে? অপশন এতে বলছে বলবন, অপশন বিতে বলছে আরাম শাহ, অপশন সিতে বলছে নাসিরউদ্দিন মোহাম্মদ, অপশন ডিতে বলছে ইলতুৎমিশ। তো বন্ধুরা সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, অর্থাৎ ইলতুৎমিশ হবে সঠিক উত্তর। ইলতুৎমিশ কি? ইলতুৎমিশ দিল্লির প্রথম সুলতান যিনি নিয়মিত মুদ্রা জারি করেছিলেন এবং দিল্লিকে তার সাম্রাজ্যের রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন। এই যে মামলুক যে রাজবংশ, মামলুক রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন এই ইলতুৎমিশ এবং উনি 1211 থেকে 1236 পর্যন্ত কিন্তু উনি শাসন করেছিলেন। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার 11-এ আমরা চলে এসেছি। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে তোমাদের কিভাবে তোমাদের সামনে ক্লাস নিয়ে আসলে তোমাদের ভালো হবে সেই দিকটা অবশ্যই আমাদের সামনে তুলে ধরবে, না হলে আমরা অনেক কিছু বুঝতে পারি না। তোমরা অবশ্যই কমেন্ট করবে। অপশন 11, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড, অর্থাৎ নিচের কোনটি সঠিকভাবে মিলছে না। এখানে দেখতে হবে আমরা যে কোনটি মিলছে না। অপশন এতে বলছে থার্ড ব্যাটল অফ পানিপথ। থার্ড ব্যাটল অফ পানিপথ 1761-এ হয়েছিল, তাহলে এটা মিলছে। অপশন বিতে বলছে রেগুলেটিং অ্যাক্ট, এটাও জানি যে 1773-এ হয়েছিল। অপশন সি পিটস ইন্ডিয়া অ্যাক্ট। ইয়েস বন্ধুরা, এই যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট কিন্তু বন্ধুরা হয়েছিল 1784 হয়েছিল। তো এখানে কিন্তু তারা দিয়ে রাখছে যে 1761। তাহলে আমরা জানি যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট হয়েছিল 1784-তে, তাহলে এখানে আমাদের টিক করতে হবে। যেহেতু উপরে বলছে যে ইজ নট কারেক্টলি, এখানে মেনশন করে দিচ্ছে কোনটা কারেক্টলি মেলেনি, তো তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। ইয়েস, অপশন সি হবে সঠিক উত্তর। তো বন্ধুরা আবারও আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে এসেছি। কোশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোয়িং রিজন দ্যাট কম্পেল দ্য কংগ্রেস লিডার নট টু অ্যাটেন্ড দ্য রাউন্ড টেবিল কনফারেন্স। অর্থাৎ কংগ্রেসের লিডাররা ছিল, কংগ্রেস লিডাররা কি গোল টেবিল সম্মেলনে বৈঠকে অংশ নিতে বাধ্য তাদেরকে করা হয়েছে কেন? তারা কেন গোল টেবিল যে বৈঠক হয়েছিল এখানে অংশগ্রহণ করতে রাজি হয়নি? তারা নট টু অ্যাটেন্ড, তারা অ্যাটেন্ড হতে রাজি হয়নি। তো এখানে অপশন এতে বলছে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ নট ইন ফেভার অফ এম.কে. গান্ধীর পার্টিসিপেশন ইন ইট। এখানে বলছে যে গান্ধীজির অংশ নেওয়াটা ব্রিটিশরা চাইছিল না, তার জন্য। তো এটা অবশ্য হবে না। অপশন বিতে বলছে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ওয়ান্টেড টু গিভ রিপ্রেজেন্টেশন টু কমিউনাল অর্গানাইজেশন, অর্থাৎ ব্রিটিশ সরকার সাম্প্রদায়িক সংগঠনগুলিকে প্রতিনিধিত্ব দিতে চেয়েছিলেন, এটাও হবে না। ব্রিটিশ সরকার সাম্প্রদায়িক সংগঠনগুলিকে প্রতিনিধিত্ব দিতে চেয়েছিলেন, এখানে লেখা চেয়েছিল, কিন্তু এরকম কিছুই হয়নি ওই সময়ে। অ্যান্ড অপশন সিতে বলছে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ডিড নট গিভ এনি অ্যাসুরেন্স টু দ্য এফেক্ট দ্যাট দ্য ডিসিশনস উড প্রসিড অন দ্য বেসিস অফ গ্রান্টিং পূর্ণ স্বরাজে যে দাবি, পূর্ণ স্বরাজে যে মঞ্জুরি দেওয়ার ভিত্তিতে যে আলোচনা ব্রিটিশ সরকারের সাথে কংগ্রেস লিডাররা করতে চাইছিল, এই যে আলোচনা হওয়ার কথা ছিল ওই ক্ষেত্রে ব্রিটিশ সরকার কোনো আশ্বাস দিতে পারছে না, বা ব্রিটিশ সরকার কোনো আশ্বাস কংগ্রেস লিডারদেরকে দিচ্ছে না। তো এখানে বলছে এই কথাটা, অপশন সিতে বলছে যে পূর্ণ স্বরাজের দাবি ভিত্তিতে যে আলোচনা, সেই আলোচনায় ব্রিটিশ সরকার কোনো আশ্বাস দিতে পারছিল না ভারতীয়দেরকে। তাই তো বন্ধুরা এটাই হবে সঠিক উত্তর, যে কংগ্রেস লিডাররা তার জন্যই এই যে রাউন্ড টেবিল কনফারেন্স এখানে অংশগ্রহণ করতে তারা রাজি হয়নি। কেন? কারণ পূর্ণ স্বরাজের যে দাবি, সেই দাবির ভিত্তিতে ব্রিটিশ সরকার তাদেরকে কোনো আশ্বাস দিতে পারেননি। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন সি। অপশন সিতে আমরা টিক করব। ইয়েস বন্ধুরা, অপশন সি ইজ দ্য রাইট আনসার। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। কোশ্চেন নাম্বার 13, হু অ্যামং দ্য ফলোয়িং লিডার হেডেড দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ 1946। 1946-এ যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল সেই সরকারের নেতৃত্ব কে দিয়েছিল? অপশন এতে বলছে জওহরলাল নেহরু, অপশন বিতে বলছে এম.কে. গান্ধী, অপশন সি বলছে সি রাজাগোপালাচারী, অপশন ডিতে বলছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোশ্চেন কি বলছে আমাদেরকে বন্ধুরা? কোশ্চেন বলছে যে
1946 সালে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল ওই সরকারের নেতৃত্ব কে দিয়েছিল? তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে 13 নম্বর অপশন এ। অপশন এতে বলা হচ্ছে যে জওহরলাল নেহেরু। তাহলে সঠিক উত্তরটি হবে জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন নম্বর 14। হু among the following came to India at the instance of Sultan Mahmud of Ghazni? গজনির সুলতান মাহমুদের নির্দেশে, গজনির সুলতান মাহমুদ, আমরা জানি যে গজনির সুলতান মাহমুদ, তো গজনির সুলতান মাহমুদের নির্দেশে নিচের কে ভারতে এসেছিলেন? অপশন এতে বলছে আল মাসুদি, অপশন বিতে বলছে আল বেরুনি, অপশন সিতে বলছে সুলেমান, অপশন ডিতে বলছে আব্দুল হক। তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ আল বেরুনি। আল বেরুনি কি করেছিল? আল বেরুনি ওই যে সুলতান মাহমুদ, গজনির সুলতান মাহমুদ, ওই গজনির সুলতান মাহমুদের নির্দেশে কিন্তু ভারতবর্ষে উনি এসেছিলেন। এবং বন্ধুরা তার পাশাপাশি তোমরা এটাও জেনে নাও যে 1017 সালে গজনির সুলতান মাহমুদের নির্দেশে কিন্তু আল বেরুনি ভারতবর্ষে এসেছিলেন। চলো কোশ্চেন নাম্বার 15। হুইচ সুলতান অফ দিল্লি ডাইড হোয়াইল প্লেইং দ্য চৌগান? অর্থাৎ দিল্লির কোন সুলতান পোলো খেলতে গিয়ে মারা গিয়েছিল? অপশন এতে বলছে কুতুবউদ্দিন আইবক, অপশন বিতে বলছে গিয়াসউদ্দিন বলবন, অপশন সিতে বলছে শামসুদ্দিন ইলতুৎমিশ, অপশন ডিতে বলছে নাসিরউদ্দিন মাহমুদ। তো বন্ধুরা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ কুতুবউদ্দিন আইবক, যিনি দিল্লি সুলতান ছিলেন, উনি পোলো খেলতে গিয়ে মারা গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 16। দ্য মোস্ট লার্নড medieval Muslim ruler who was well versed in various branches of learning including astronomy, mathematics and medicine was? অর্থাৎ এখানে বলছে মধ্যযুগের কোন শাসক সবচেয়ে বিদ্বান শাসক ছিলেন, যিনি জ্যোতির্বিজ্ঞান, গণিত এবং চিকিৎসা সহ বিভিন্ন শিক্ষা দক্ষ ছিলেন? অপশন এতে বলছে সিকান্দার লোদি, অপশন বিতে বলছে ইলতুৎমিশ, অপশন সিতে বলছে মোহাম্মদ বিন তুগলক, অপশন ডিতে বলছে আলাউদ্দিন খলজি। তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক হবে সঠিক উত্তর। মোহাম্মদ বিন তুগলক মধ্যযুগের একজন শাসক ছিলেন, যিনি জ্যোতির্বিজ্ঞান, গণিত এবং চিকিৎসা বিজ্ঞান সহ অন্যান্য শিক্ষায় দক্ষ ছিলেন। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার 17 আমরা চলে এসেছি, আমাদের ক্লাস প্রায় শেষের পথে। তো তোমাদেরকে বলবো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং প্রতিনিয়ত তোমরা আমাদের সাথে থাকবে। পাশাপাশি তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট বক্সে গিয়ে তোমরা তোমাদের কমেন্ট জানাবে ক্লাস কীরকম লাগলো বা কিভাবে আমরা করব তোমাদের সামনে। তোমাদের যেহেতু এক্সাম, তো তোমরা আমাদেরকে অবশ্যই বলবে যে তোমাদের কীভাবে ক্লাস করলে তোমাদের সুবিধা হয়, এটাও তোমরা অবশ্যই আমাদেরকে বলবে। তো দেখো আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করছি, তো তোমরাও অ্যাক্টিভলি পার্টিসিপেট করার চেষ্টা করবে। কোশ্চেন নাম্বার 17। দ্য লার্জেস্ট স্ট্যান্ডিং আর্মি অফ দ্য দিল্লি সুলতানেট ডাইরেক্টলি পেইড বাই দ্য স্টেট ওয়াজ ক্রিয়েটেড বাই? দিল্লির যে সুলতানেট ছিল, সরকারি প্রদত্ত দিল্লি সুলতানের বৃহত্তম স্থায়ী সেনাবাহিনী তৈরি করেছিল কে? বৃহত্তম স্থায়ী সেনাবাহিনী দিল্লির কোন শাসক তৈরি করেছিলেন? দিল্লির কোন শাসক বৃহত্তম স্থায়ী সেনাবাহিনী তৈরি করেছিলেন? অপশান এ বলছে বলবন করেছে, অপশান বিতে বলছে ইলতুৎমিশ, অপশান সিতে বলছে মোহাম্মদ বিন তুগলক, অপশান ডি বলছে আলাউদ্দিন খলজি। তো বন্ধুরা অবশ্য তোমরা জানবে যে সঠিক উত্তর হবে অপশান ডি আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি হবে সঠিক উত্তর। আলাউদ্দিন খলজি মঙ্গল আগ্রাসনের সময়, অর্থাৎ মঙ্গলে যখন আক্রমণ করেছিল সেই সময় সেনাবাহিনী তৈরি করেছিল, যেখানে রাজ্য কর্তৃক সৈন্যদের বেতন দেওয়া হতো, এবং ওই সময় উনি বৃহত্তম স্থায়ী সেনাবাহিনী নির্মাণ করেছিলেন। রাজবংশের অন্যতম শক্তিশালী শাসক, অর্থাৎ এই যে খলজি রাজবংশের অন্যতম শক্তিশালী শাসক ছিলেন এই আলাউদ্দিন খলজি, যিনি এই স্থায়ী সেনাবাহিনী তৈরি করেছিলেন। তাহলে চলো আমরা কোশ্চেন নাম্বার 18 দেখে নিই এখন। হু ওয়াজ দ্য ফাউন্ডার লিডার অফ মুসলিম ফকিরস? মুসলিম ফকিরের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
অপশান এতে বলছে মজনুন শাহ, অপশান বিতে বলছে দাদু মিয়ান, অপশান সিতে বলছে টিপু, অপশান ডিতে বলছে চিরাগ আলী শাহ। তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তর হবে মজনুন শাহ, অপশান এ হবে সঠিক উত্তর। তার পাশাপাশি আমরা জেনে নিতে পারি যে বন্ধুরা এই মজনুন শাহ ছিলেন সৈয়দ বদিউদ্দিন কুতুবুল শাহ মাদার প্রতিষ্ঠিত মাদারিয়া সুফি আদেশের ফকির, একজন সুফি সাধক। মজনু শাহ সক্রিয়ভাবে ফকির সন্ন্যাসী বিদ্রোহে অংশ নিয়েছিলেন। মজনু শাহ সক্রিয়ভাবে ফকির সন্ন্যাসী যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহে অংশ নিয়েছিলেন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তার যে ধার্মিক দল নিয়ে অনেক লড়াইয়ে উনি যোগদান দিয়েছিলেন। তিনি ছিলেন মুসলিম ফকিরের প্রতিষ্ঠাতা। এই যে মুসলিম ফকিরের ফাউন্ডার লিডার ছিলেন এই মজনুন শাহ। তো বন্ধুরা কোশ্চেন নম্বর 19 দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ দ্য নিউ ইন্ডিয়ান ডোমিনিয়ন? নতুন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এতে বলছে রাজেন্দ্র প্রসাদ, অপশান বিতে বলছে বল্লভভাই প্যাটেল, অপশান সিতে বলছে রাজা গোপালাচারী, অপশান ডিতে বলছে লর্ড মাউন্টব্যাটেন। তো বন্ধুরা তোমরা অবশ্যই জেনে থাকবে যখন বলা হবে স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তখন কিন্তু আনসার হবে সি রাজা গোপালাচারী। কিন্তু এখানে কিন্তু স্বাধীন ভারতবর্ষ বলা হয়নি, এখানে বলা হয়েছে যে ইন্ডিয়ান ডোমিনিয়ন, অর্থাৎ পুরোপুরি স্বাধীনতা কিন্তু পাওয়া হয়নি। তো যদি আমরা পুরোপুরি স্বাধীনতা না পাই তার আগে আমরা অবশ্যই জানি যে লর্ড মাউন্টব্যাটেন ছিলেন আমাদের দেশের গভর্নর জেনারেল। তাহলে সঠিক উত্তরটি হবে লর্ড মাউন্টব্যাটেন। তো বন্ধুরা আজকে এখানে আমাদের ক্লাস শেষ। তোমরা অবশ্যই জানো আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি। তোমাদের সুবিধার্থে আমরা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ আমরা পরের দিনই দিয়ে দিই, অর্থাৎ ক্লাস দেখার পরেই আমরা দিয়ে দিই। তো তোমরা অবশ্যই প্রত্যেকটি পিডিএফ ডাউনলোড করার জন্য, সেই সুবিধাটা ভোগ করার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও এবং জয়েন করার পর পূর্বে দেওয়া প্রত্যেকটি ক্লাসের পিডিএফও তোমরা ইজিলি পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষার যে প্রিপারেশন সেই প্রিপারেশন আরও অনেকটা এফেক্টিভভাবে তোমরা নিতে পারবে। তাহলে অবশ্যই তোমরা এক্সামে সাকসেস পাবে। এবং আবারও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তোমাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে দেওয়া বেল যে আইকন আছে ওইখানে ক্লিক করবে, ঘন্টাটা বাজিয়ে দেবে। তাহলে আমাদের যখন ক্লাস শুরু হবে, আমাদের ক্লাস যখন দেব তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে এবং তারপর তোমরা কি করতে পারবে, তারপর তোমরা ইজিলি ক্লাস দেখে নিতে পারবে। তাহলে চলো আজকের ক্লাস এখানে শেষ করি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।